আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? জি ম্যাম ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? কেমন ম্যাম আছো? ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তার মধ্যে তোমাদের তো পরীক্ষা হবে, সিটি পরীক্ষা জেনেছো, তাই না? নোটিশ পেয়েছো, জেনেছো। তো জি ম্যাম। হ্যাঁ, তো এই ইয়েগুলো তোমাদের সাজেশনও তো তোমরা পেয়েছো। সৃজনশীল কোশ্চেন আমরা 10টা দিয়েছি। আর এমসিকিউ কোশ্চেন হচ্ছে তোমার যে 6টা অধ্যায় আমরা আলোচনা করেছি, 6টা অধ্যায়ের পিছনে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের সাজেশন। ঠিক আছে? ওই অনুশীলনী থেকে যে কোশ্চেন গুলো আছে ওগুলো থেকেই পরীক্ষা আসবে। তো ওই কোশ্চেন গুলো তোমরা সলভ করবে। আর যদি কারো বুঝতে ঝামেলা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। তো আর সৃজনশীল যে কোশ্চেন গুলো আছে 10টা কোশ্চেন, সেই কোশ্চেন গুলো আমরা তোমাদের একটু আলোচনা করে দিব যেন তোমাদের পরীক্ষা অ্যাটেন্ড করতে ইজি হয়। ঠিক আছে? তো কোশ্চেন গুলো দেখেছো তোমরা? 10টা কোশ্চেন দেওয়া হয়েছে, ওই কোশ্চেন গুলো কি তোমরা ম্যাম দেখেছো? জি সাজেশনটা ম্যাম পাওনি? দেখছি। তোমাদের গ্রুপে দেওয়া জি হয়েছে। ম্যাম। জি ম্যাম পাইছি। হ্যাঁ, তো যদি প্রবলেম থাকে তাহলে আমাদের সাথে ডিসকাস করবে, তাহলে প্রবলেম গুলো আমরা সলভ করে দেব। আজকে আমরা আলোচনা করব বসতির উপরে। বসতি সেটেলমেন্ট এর উপরে আমি ক্লাস নেইনি, আজকে তোমাদের ডিটেলস আলোচনা করে দিয়ে দেন তোমাদের সৃজনশীল কোশ্চেন দেব। ঠিক আছে? তো ভালো করে কোশ্চেন গুলো বুঝে বুঝে পড়বে, তাহলে এমসিকিউ কোশ্চেন গুলো তোমরা জেনে যাবে। আজকের অনলাইন ক্লাসে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের স্বাগতম। আজকের ক্লাসে উপস্থাপনা আছি আমি ফেরদৌসী আক্তার, সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জনবসতি বা বসতি বা সেটেলমেন্টের উপর। তো শুরুতে আমরা জেনে নেই বসতি কি। বসতি হচ্ছে মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ জীবন মানুষের জন্য একান্ত প্রয়োজন। সৃষ্টির শুরু থেকেই মানুষ আত্মরক্ষা বা নিরাপদ আশ্রয়ের জন্য বসতির সূচনা করেছিল। তাই দেখা যায় ভৌগোলিক পরিবেশের সাথে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হলো বসতি স্থাপন। সহজভাবে বলা যায় কোনো একটি স্থানে মানুষ যখন একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করে তাকে জনবসতি বলে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো মানুষের একটি সহজাত প্রবৃত্তি হচ্ছে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে চায়, এমনকি সিকিউরিটির জন্য, নিরাপদ আশ্রয়ের জন্য মানুষ সৃষ্টির শুরু থেকেই দলবদ্ধভাবে বসবাস করে আসছে। তো বর্তমানেও মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে যখন বসবাস করার জন্য যখন ঘরবাড়ি তৈরি করে তখন সেটাকে বলা হয় জনবসতি। তো এই বসতিটা আবার তোমার বিভিন্ন রকম হয়ে থাকে। বসতির ধরনের উপর ডিপেন্ড করে, ভৌগোলিক পরিবেশের উপর ডিপেন্ড করে বসতিটা বিভিন্ন রকম। প্রধানত বসতির ধরন হচ্ছে দুটি। একটি হচ্ছে বিক্ষিপ্ত বসতি বা ছড়ানো বসতি, আরেকটি বসতির ক্লাসিফিকেশন হচ্ছে পঞ্জীভূত বসতি। তো এখন আমরা ভৌগোলিক পরিবেশের কারণে কোথাও কোথাও ছড়ানো বসতি দেখা যায়, আবার কোথাও কোথাও পঞ্জীভূত বসতি দেখা যায়। এখন কি কারণে ছড়ানো বসতিগুলো গড়ে ওঠে সেই কারণগুলো আমরা একটু জানি। কারণগুলো হচ্ছে ভূপ্রকৃতি। একটি কারণ হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি হচ্ছে আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবীর উপরিভাগটা হচ্ছে ভূপ্রকৃতি। এই ভূপ্রকৃতি বন্ধু এই ভূপ্রকৃতি সমতল নয়। কোথাও কোথাও দেখা যায় উঁচু নিচু পাহাড়, আবার কোথাও কোথাও দেখা যায় সমতল ভূমি, আবার কোথাও নদী নালা বিভিন্ন রকম হয়ে থাকে। তো সাধারণত পাহাড়ি এলাকা যেগুলো উঁচু নিচু অসমতল ভূমি, সেখানে ছড়ানো বসতি বা বিক্ষিপ্ত বসতিগুলো গড়ে ওঠে।
কারণ সেখানে যাতায়াতের সুবিধা থাকে না, সেখানে কৃষিকাজের সুবিধা থাকে না। এই কারণে সেখানে দেখা যায় তোমার জনসংখ্যার ঘনত্বের পরিমাণও কম থাকে। বসতিগুলোও পৃথক, পৃথক স্থানে গড়ে ওঠে। আবার সয়েল বা মৃত্তিকা যদি বলি আমরা, মৃত্তিকার উপর ডিপেন্ড করেও তোমার বসতি কখনো পঞ্জীভূত হয়ে থাকে, আবার কখনো বিক্ষিপ্ত বসতি হয়ে থাকে। যদি মৃত্তিকাটা অনর্বর হয় তবে সেখানে বসতি সাধারণত কম স্থাপন হয়ে থাকে, বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। আবার পানি পানি অপর নাম তোমরা জানো জীবন। পানি মানুষের একান্তভাবে প্রয়োজন। পানি ছাড়া মানুষ বেঁচেই থাকতে পারে না। সেই কারণে দেখা যায় যেখানে তোমার অ্যাভেলেবেল পানি আছে সেখানে ছড়ানো বসতিটা দেখা যায়। কারণ পানির প্রবলেমটা ওরা ফেস করে না, ওরা যে কোনো জায়গায় মানুষ জনবসতি গড়ে তুলতে পারে। তারপর বনাঞ্চল। বনাঞ্চলে সাধারণত ছড়ানো বসতি বেশি দেখা যায়। কারণ বন যত বেশি গভীর, জনবসতিও সেখানে তত বেশি ছড়ানো হয়ে থাকে। আবার সামাজিক ব্যাপারও তোমার সেটেলমেন্টের উপর প্রভাব ফেলে। সমাজে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের লোক বসবাস করে। তাদের কালচার বিভিন্ন রকম হয়ে থাকে। এই কারণে দেখা যায় সামাজিক ভিন্নতার জন্য পৃথক, পৃথক সমাজের লোকগুলো আলাদা, আলাদা পৃথক, পৃথকভাবে বসতি স্থাপন করে। তাহলে আমরা দেখছি যেমন তোমার সামাজিকভাবে উঁচু লেভেল আছে, নিচু লেভেল, মধ্যবিত্ত বিভিন্ন রকম হয়ে থাকে। আবার বিভিন্ন ধর্মের লোক, যেমন সমস্ত মুসলিমরা এক জায়গায় বসবাস করার একটা প্রবণতা দেখা যায়। আবার হিন্দু যদি থাকে তারা এক জায়গায়, যারা বৌদ্ধিস্ট তারা এক জায়গায় বসবাস করার একটা প্রবণতা তাদের দেখা যায়। এই সামাজিক কারণেও পৃথক, পৃথক ভাবে বসতিগুলো গড়ে উঠে থাকে। আবার ব্যক্তিগত প্রতিরক্ষা মানে পার্সোনাল ডিফেন্স। এই ব্যক্তিগত প্রতিরক্ষার জন্য একেবারে সৃষ্টির শুরুতে যখন আদিম আমলে মানুষ বসবাস করত পাহাড়ের গুহায়, গাছের ডালে, তখনও মানুষ দলবদ্ধভাবে বসতি স্থাপন করার একটা প্রবণতা দেখা ছিল। কিন্তু দেখা গেছে এখন বর্তমান যুগে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু প্রতিরক্ষার জন্য মানুষ এতটা শঙ্কিত না, কারণ এখন সব জায়গায় সিকিউরিটির একটা ব্যাপার আছে। সেই কারণে দেখা যায় যেখানে সিকিউরিটির ব্যাপার থাকে, মানুষ ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে বসবাস করার একটা মানুষের ভিতরে প্রবণতা দেখা যায়। সেই স্বাধীনতার স্বাধীনভাবে উপভোগ করার জন্য জীবনকে ওরা আলাদা আলাদা ভাবে সেটেলমেন্ট গড়ে তোলে। তখন এই সব কারণেও আমাদের দেখি আমরা বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। পশুচারণ। পৃথিবীর কোথাও কোথাও মানুষের জীবন জীবিকা হচ্ছে পশুচারণ করা। পশুচারণ যেখানে হয় সেখানেও যেমন বিশেষ করে মরুভূমিগুলোতে পশুর চারণ দেখা যায়। যেখানে গাছগাছরা কৃষিকাজ কম সেখানে এই পশুচারণ ব্যাপারটা দেখা যায়। তো সেখানে অনেক বেশি জমি প্রয়োজন হয়। সেই কারণে সেখানে সেটেলমেন্ট বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। আবার কৃষি খামার। কৃষি খামারের উপর ডিপেন্ড করেও সেটেলমেন্ট গড়ে উঠে থাকে। সাধারণত কৃষি খামারের সুবিধার জন্য নিজ নিজ এলাকায় কৃষি জমিকে কেন্দ্র করে বিক্ষিপ্ত খামার দেখা যায়। সাধারণত যেখানে কৃষি জমিগুলো থাকে সেখানে মানুষ বসবাস করতে চায়, সেটেলমেন্ট গড়ে তোলে। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি কৃষি খামারের কারণেও সেটেলমেন্ট বিভিন্ন জায়গায় হয়ে থাকে, বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। আবার বাগান চাষ যেখানে চালু থাকে সেখানে সাধারণত দেখা যায় বাগানের পাশে যারা কাজ করে কৃষক তারা সেটেলমেন্ট গড়ে তোলে। বাগান চাষের কারণেও বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। আমেরিকাতে, কানাডায় এইসব বসতিগুলো আমরা দেখতে পাই। তো এই হচ্ছে আমরা কেন বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে তার কারণগুলো আমরা জানলাম। ঠিক আছে? বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণগুলো বুঝতে পেরেছো তো তোমরা? বিক্ষিপ্ত বসতি কেন গড়ে ওঠে? বিক্ষিপ্ত বসতি হচ্ছে যেখানে বসতিগুলো একটা দুইটা বাড়ি থাকবে, ফাঁকা এলাকা, জায়গা অনেক বেশি, সেটা হচ্ছে বিক্ষিপ্ত বা ছড়ানো বসতি। এই বিক্ষিপ্ত বা ছড়ানো বসতিগুলো কেন গড়ে ওঠে? এর নিয়ামকগুলো কি কি? এতক্ষণ যে আমরা আলোচনা করলাম তোমরা এই পয়েন্টগুলোই আলোচনা করবে। তোমরা নেক্সট যাচ্ছি পঞ্জীভূত বসতি। পঞ্জীভূত বসতি গড়ে ওঠার কারণ বা নিয়ামকগুলো কি আমরা এখন একটু জেনে নিব। এখন পঞ্জীভূত বসতি কি আমরা শুরুতে একটু জানি।
যে পঞ্জীভূত বসতি কি? পঞ্জীভূত বসতি হচ্ছে যখন কোনো একটি নির্দিষ্ট স্থানে যখন অনেকগুলো বাড়ি, বহু বাড়ির সমষ্টি, জনসমষ্টি দেখা যায়, বহু বাড়ির সমষ্টি দেখা যায়, সেই ধরনের বসতি যখন গড়ে উঠবে তখন তাকে আমরা বলবো পঞ্জীভূত বসতি। তো এই পঞ্জীভূত বসতি গড়ে ওঠারও অনেকগুলো নিয়ামক বা ভৌগোলিক প্রভাব আছে। তো প্রভাবগুলো আমরা একটু জানি। সামাজিক একটি সোশ্যাল একটা হচ্ছে পয়েন্ট যে পঞ্জীভূত বসতি গড়ে ওঠার। একটু আগে আমরা আলোচনা করেছি বিক্ষিপ্ত বসতি বিভিন্ন সমাজের লোকজন আলাদা ভাবে বসতি গড়ে তুললে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। আর পঞ্জীভূত বসতিটা হচ্ছে তার অপোজিট। যেমন তোমার যেখানে অনেক একই সমাজের লোক যখন থাকবে তখন সব সমাজের লোকরা একসাথে বসবাস করার জন্য বাড়িঘর তৈরি করবে, তখন পঞ্জীভূত বসতি গড়ে উঠবে। আবার সৃষ্টির শুরুতেও দেখা গেছে যারা আদিম আমলে যারা যাযাবর শ্রেণী তারাও নিরাপত্তার জন্য অনেকে মিলে একসাথে ঘরবাড়ি বসতি তৈরি করেছে। তখন সেটাকে বলা হয় পঞ্জীগত বসতি। আবার পানি, একটু আগে আমরা আলোচনা করেছি যেখানে পানি অ্যাভেলেবেল পাওয়া যায় সেখানে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। আর যেখানে পানির ক্রাইসিস আছে সেখানে দেখা যায় যে ঝর্ণা যেখানে আছে, যেখানে নদী আছে, যেখানে তোমার কূপ আছে, তখন মরুময় স্থানগুলোতে পানির অনেক অভাব সেখানে দেখা যায় যেখানে যেখানে পানির একটি উৎস থাকে, পানির উৎসকে কেন্দ্র করেই জনবসতি গড়ে ওঠে। তো এটাকে বলা হয় পঞ্জীভূত বসতি। আবার প্রতিরক্ষার কারণেও নিরাপত্তা, বাইরের শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য, বন্য পশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, এটা প্রাচীন কালেও আত্মরক্ষার জন্য তোমার প্রতিরক্ষা কথা ভেবেই মানুষ পঞ্জীভূত বসতি গড়ে তুলেছে। বর্তমানে তো এই প্রতিরক্ষার কারণেও মানুষ একসাথে বসবাস করার প্রবণতা থেকে পঞ্জগত বসতি গড়ে ওঠে। আবার মৃত্তিকা যেখানে উর্বর সেখানে জনবসতি অনেক বেশি গড়ে ওঠে। একত্রে অনেক লোক বসবাস করতে পারে। ফলে উর্বর মৃত্তিকা যেখানে সেখানে পঞ্জগত বসতি গড়ে ওঠে। আর বাগান চাষ যেখানে বাগান চাষ হয়ে থাকে, রাবার প্ল্যান্ট অথবা তোমার চা বাগান, দেখা যায় শ্রমিকরা তার আশেপাশেই বসতি গড়ে তোলে। এভাবেই পঞ্জীভূত বসতি গড়ে ওঠে। আবার অনেক সময় তোমার দেখা যায় যেটা অনেক সময় যখন সমবায় সমিতি করা হয়, অনেক জমি একসাথে করে চাষাবাদ করা হয়, তখন সেটাকে একত্রে খাবার তৈরি করা হয়, তখন সেখানে পঞ্জীভূত বসতি গড়ে ওঠে। সাধারণত মৌসুমী অঞ্চলে পঞ্জীভূত বসতিগুলো দেখা যায়। বাংলাদেশ, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া এইসব অঞ্চলে পঞ্জীভূত বসতিগুলো গড়ে উঠেছে। তাহলে কেন পঞ্জীভূত বসতি গড়ে ওঠে? এই আলোচনার এই পয়েন্টগুলো তোমরা শিখে নিবে। আর কেন বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে সেই পয়েন্টগুলো তোমরা শিখে নিবে। এর মধ্যে বুঝতে কি কারো কোনো ঝামেলা আছে? এতক্ষণ যে আলোচনা হলো। বসতির উপর আরেকটা তোমার টপিকস আলোচনা আসছে। বসতির উপর আমরা বসতির ক্লাসিফিকেশন, গ্রামীণ বসতির ক্লাসিফিকেশনটা আমরা একটু আলোচনা করব। এখন বসতি হচ্ছে মানুষ যখন স্থায়ীভাবে বসবাস করার জন্য ঘরবাড়ি তৈরি করে একসাথে বসবাস করে, সেটা হলো বসতি। তো এই বসতিটা আবার আমরা দুটা ভাগে ভাগ করতে পারি, একটা নগর বসতি, একটা গ্রামীণ বসতি। গ্রামীণ বসতি হচ্ছে সেই বসতি যেখানে জনগণের তোমার পেশা কৃষির উপর ডিপেন্ডেন্ট, সেটাকে বলা হয় গ্রামীণ বসতি। তো সাধারণত গ্রামীণ বসতিটা আমরা এখানে আজকে আলোচনা করব গ্রামীণ বসতির ক্লাসিফিকেশনের উপরে। তো এই গ্রামীণ বসতির ক্লাসিফিকেশনটা একটু তোমরা মনোযোগ দিয়ে শুনবে, কারণ এটার উপর একটা কোশ্চেন তোমাদের পরীক্ষা আসবে। তো বাংলাদেশের গ্রামীণ বসতি যেটা সেটা সাধারণত প্রকৃতির উপর নির্ভরশীল, মানে কৃষির উপর, মাছ চাষ, কৃষি, পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম, এগুলো হচ্ছে গ্রামীণ বসতির যারা আছে তাদের পেশা। তো এটা সাধারণত গ্রামীণ বসতিটা ডিপেন্ড করে ভূপ্রকৃতি, মৃত্তিকার উর্বরতা, অনুকূল জলবায়ু, পানির সহজলভ্যতা, এইগুলো উপাদানের উপর ডিপেন্ড করেই গ্রামীণ বসতি গড়ে ওঠে। তো গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ যদি আমরা আলোচনা করি, ১ নম্বরে আমরা আলোচনা করব গ্রামীণ বসতিগুলো যে গড়ে উঠেছে তার আকার আকৃতির উপর ডিপেন্ড করে আমরা আজকে গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ করছি।
এক নম্বর আমরা আলোচনা করছি রৈখিক বসতি। রৈখিক হচ্ছে বাংলাদেশ নদীবহুল দেশ। নদীর তীরে যে উঁচু আছে, তীর আছে, তীরের পাশে ঘেঁষে যে তোমার বসতিগুলো গড়ে ওঠে। নদীর তীর দিয়ে বসতিগুলো গড়ে ওঠে তীর ঘেঁষে। এগুলো একটা অনেকটা লাইনের মতো আকৃতি ধারণ করে। এইজন্য এই বসতিগুলোকে বলা হয় লাইনার সেটেলমেন্ট বা রৈখিক বসতি। সাধারণত বন্যামুক্ত যে ভূমিগুলো আছে সেখানে সেটেলমেন্টে গড়ে ওঠে। নদীর পাড় থেকে যখন একটু উঁচু এলাকা, বন্যার পানি ঢুকে না, এই ধরনের জায়গাগুলোতেই সেটেলমেন্ট গড়ে ওঠে। তবে এই বসতিটা খুব সোজা হয় না, একটু উঁচু নিচু আকৃতির হয়ে থাকে। কারণ ভূপ্রকৃতি কখনো একেবারে যে তোমার মানুষের তৈরি করা একটা স্কেল দিয়ে মেপে ওরকম সোজা হয় না, একটু আঁকাবাঁকা হয়ে থাকে। কারণ নদীও আঁকাবাঁকা। তারপর এই নদীগুলো, এই ধরনের সেটেলমেন্ট গুলো সাধারণত বাংলাদেশ বদ্বীপ অঞ্চল, অপরিণত বদ্বীপ আছে, অপরিণত বদ্বীপ আছে, সক্রিয় বদ্বীপ আছে, বদ্বীপ অঞ্চলগুলো অথবা বাংলাদেশে যে পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা, তিস্তা, এইসব নদীগুলোর তীরে এই ধরনের বসতিগুলো দেখা যায়। বুঝে গেল? এখন এই বসতির ক্লাসিফিকেশনটা হচ্ছে, এক নাম্বার যেটা আমরা আলোচনা করছি রৈখিক বসতি। তো এই রৈখিক বসতিটা আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার সরল রৈখিক বসতি, আর একটি ক্লাসিফিকেশন হচ্ছে বক্র রৈখিক বসতি। সরল রৈখিক বসতিটা হচ্ছে নদীর তীর ঘেঁষে যে অথবা বড় রাস্তার পাশে যে সমান্তরাল ভাবে মোটামুটি ভাবে সমানভাবে বসতিগুলো গড়ে উঠেছে, সেটাকে আমরা বলবো সরল রৈখিক বসতি। আবার যেই বসতিগুলো একটু শাখা প্রশাখা নদী আছে অথবা রাস্তাটা আঁকা বাঁকা, তার উপর ডিপেন্ড করে যে বসতি গড়ে উঠবে সেটাকে বলবো আমরা বক্র রৈখিক বসতি। আর বিক্ষিপ্ত বসতি, এটা আমরা একটু আগেও আলোচনা করেছি। বিক্ষিপ্ত বসতি হচ্ছে যে বসতিগুলো পৃথক পৃথক ভাবে বসতি বাড়িগুলো সন্নিবেশে গড়ে ওঠে। মানে কোথাও কোথাও একটি, কোথাও দুইটি বাড়ি একসাথে আছে, কোথাও বা তিনটি বাড়ি একসাথে আছে। এইভাবে যদি ছড়ানো ছিটানো অবস্থায় বসতি গড়ে ওঠে তাকে আমরা বলবো বিক্ষিপ্ত বসতি। তো এই বসতিগুলো সাধারণত বাংলাদেশের মধ্যম উঁচু অথবা নিম্ন সমভূমিতে এই বিক্ষিপ্ত বসতিগুলো দেখা যায়। আবার তোমার ব্রহ্মপুত্র নদীর প্লাবন সমভূমিতে অথবা তোমার পাদদেশীয় পলল সমভূমিতে, সিলেটে, বিল এলাকায় এই বিক্ষিপ্ত বসতিগুলো, পাহাড়ি এলাকায় এই বিক্ষিপ্ত বসতিগুলো আমরা দেখি। তারপর আলোচনা আমরা করছি তোমার এই বিক্ষিপ্ত বসতির পরে চলে আসছে তোমার অর্ধ কেন্দ্রিক বসতি। অর্ধ কেন্দ্রিক হচ্ছে যখন দুটি গ্রামে দুটি রাস্তা একসাথে মিলে যায় অথবা নদীর পাড়ে অথবা বড় বাজারে যদি এমন হয় একটা অর্ধ বৃত্তের মতো বসতিগুলো যদি গড়ে ওঠে তখন তাকে বলা হবে অর্ধ কেন্দ্রিক বসতি। এগুলো সাধারণত কুষ্টিয়া, চুয়াডাঙ্গায় এইসব অঞ্চলে এই ধরনের বসতিগুলো দেখা যায়। তারপর কেন্দ্রীভূত বসতি। কেন্দ্রীভূত বসতি হচ্ছে যখন একটি নগর অথবা শহর অথবা তোমার কোনো উপাসনালয় এগুলোকে কেন্দ্র করে যখন জনবসতি গড়ে ওঠে তখন সেটাকে কেন্দ্রীভূত বসতি বলা হয়। যেমন যদি ঢাকা শহরকে কেন্দ্র করে অথবা একটা খনিজ সম্পদ কোথাও পাওয়া গেল, তাকে কেন্দ্র করে যে বসতিগুলো চারিদিকে গড়ে উঠবে, অথবা একটি বিল আছে, বিলের চারিদিকে যখন জনবসতি গড়ে উঠবে তখন তাকে বলা হবে কেন্দ্রীভূত বসতি। তো এই বসতিগুলো সাধারণত তোমার যেমন তোমার বাংলাদেশের বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদীর চারিদিকে বুড়িগঙ্গাকে কেন্দ্র করে নগর বসতি, নগর গড়ে উঠেছে, ঢাকা নগর। চট্টগ্রামের সমুদ্র বন্দরকে কেন্দ্র করে তোমার বসতি গড়ে উঠেছে। আবার যে মনে করো আমাদের মুসলমানদের উপাসনালয় হচ্ছে মক্কা, মক্কার চারিদিকে বসতিগুলো গড়ে ওঠে। এইভাবে করে যখন কোনো একটা কিছুকে কেন্দ্র করে বসতি গড়ে উঠবে তখন সেটাকে আমরা বলবো কেন্দ্রীভূত বসতি। আর পঞ্জীভূত বসতি বা নিবিড় বসতি, পঞ্জীভূত বসতি হচ্ছে আমরা কিছুক্ষণ আগে আমরা আলোচনায় এনেছি যে পঞ্জীভূত বসতি হচ্ছে যখন অনেক গুলো বাড়ি একসাথে গড়ে ওঠে তখন সেটাকে পঞ্জীভূত বসতি
বলা হয়ে থাকে। এই যে রৈখিক বসতি, এটা পঞ্জীভূত বসতির আওতায় ভুক্ত। যখন অনেক বাড়ি নিরাপত্তার জন্য অথবা একই গোষ্ঠী জনগোষ্ঠী একই পরিবারের সাথে অন্য পরিবারের একটা সম্পর্ক হয়ে অনেক বসতি যখন একসাথে রৈখিক আকারে সেটা হতে পারে, সেটা রাস্তার আহ পাশ দিয়ে সেটা গড়ে উঠতে পারে, নদীর পাড়ে গড়ে উঠতে পারে, বাজারের চারিদিকে গড়ে উঠতে পারে। এই ধরনের যখন অনেক লোক অনেক বসতি একসাথে গড়ে ওঠে সেটাকে বলবো আমরা পঞ্জীভূত বসতি। তারপর হচ্ছে কিছুটা পঞ্জীভূত বসতি। এই পঞ্জীভূত বসতিটা হচ্ছে জনসংখ্যা কম্পারেটিভলি পঞ্জীভূত বসতি বলতে আমরা যতটা গ্যাদারিং কল্পনা করি অতটা না। কিছু, কিছু তোমার বসতি একসাথে গড়ে উঠেছে। হ্যাঁ? তাহলে পঞ্জীভূত বসতির তুলনায় কম পরিমাণে ঘনত্বের দিক দিয়ে কম। এইসব অঞ্চলগুলো হচ্ছে কিছুটা পঞ্জীভূত বসতি। এটা সাধারণত বরেন্দ্রভূমির পূর্বাংশে অথবা মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলে, রাজশাহীর পশ্চিমাঞ্চলে, সিলেটের পূর্বাঞ্চলে, যেখানে সেটেলমেন্ট যেখানে ডেনসিটি কম, জনসংখ্যার ডেনসিটি যেখানে কম, সেখানে সাধারণত এই বসতিগুলো গড়ে ওঠে। তাহলে এই যে গ্রামীণ জনবসতির তোমার প্রাকৃতিক অবস্থা উপর ডিপেন্ড করছে। এখন এই গ্রামীণ জনবসতিটা সাধারণত নির্ভর করছে কোথায় জীবনযাত্রা সহজ, হ্যাঁ? সেগুলোর উপরে। যেখানে দেখা যাচ্ছে জমির উর্বরতা বেশি আছে সেখানে জনসংখ্যাটা বেশি, সেটেলমেন্ট পঞ্জীভূত হচ্ছে। আবার জনসংখ্যা যেখানে আহ জীবনযাত্রার পেশাগত সুযোগ সুবিধা যেখানে কম আছে সেখানে সেখানে জনসংখ্যা কম থাকছে, যে কারণে সেটেলমেন্ট সেখানে তোমার বিক্ষিপ্ত বসতিগুলো গড়ে উঠেছে। এখন আমরা আজকে আলোচনা করলাম যে তোমার বসতি কি, বসতির শ্রেণী বিভাগ হলো বসতির শ্রেণী বিভাগ হচ্ছে বিক্ষিপ্ত বসতি আর হচ্ছে তোমার পঞ্জীভূত বসতি। তো বিক্ষিপ্ত বসতিগুলো কি কারণে গড়ে উঠেছে বা কোন কোন ভৌগোলিক প্রভাবে বিক্ষিপ্ত বসতি গড়ে উঠেছে সেটা আমরা জানলাম। আবার পঞ্জীভূত বসতি কোন ভৌগোলিক কারণে গড়ে উঠেছে সেটাও আমরা জানলাম। তারপর আমরা গ্রামীণ বসতি ক্লাসিফিকেশন করলাম যে গ্রামীণ বসতিগুলো কি ধরনের: রৈখিক বসতি, অর্ধরৈখিক বসতি, বক্র রৈখিক বসতি, বিক্ষিপ্ত বসতি, সরল রৈখিক বসতি, এরকম ভাবে তোমার কেন্দ্রীভূত বসতি, পঞ্জীভূত বসতি, কিছুটা পঞ্জীভূত বসতি। এখন এই বসতিগুলো ক্লাসিফিকেশনটা আমরা জানলাম। এখন নেক্সট আরেকটা আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের গ্রামীণ বসতির বৈশিষ্ট্য। তোমাদের এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষার জন্য তোমরা এই কোশ্চেনটা অবশ্যই খুব ভালো করে পড়বে। গ্রামীণ বসতির বৈশিষ্ট্য কি? এখন আমরা জানি বাংলাদেশটা কি অধিকাংশ জনগণই কৃষির উপর নির্ভরশীল। তো এই কৃষির উপর নির্ভরশীল এই জনসংখ্যাগুলো যেখানে অনেক বেশি কৃষি জমি থাকবে সেখানে পঞ্জীভূত বসতি আমরা দেখবো। আবার যেখানে জমির পরিমাণ কম সেখানে বিক্ষিপ্ত বসতিগুলো দেখা যায়। আবার দেখা যাচ্ছে যে গ্রামীণ বসতিগুলো সাধারণত তোমার সরল রেখা না হয়ে রাস্তার পাশ কোল ঘেঁষে এই গ্রামীণ বসতিগুলো গড়ে ওঠে। আবার দেখা যায় এগুলো নদীর তীর ঘেঁষে বসতিগুলো গড়ে ওঠে। আবার জনসংখ্যা যেহেতু বাংলাদেশের আহ জনসংখ্যা কি জনবহুল দেশ বাংলাদেশ তোমরা জানো। তো এই জনবহুল দেশ বলে বাংলাদেশের ইয়েগুলো গ্রামীণ জনবসতিগুলো নিবিড় হয়ে থাকে। ওখানে বহু জনবসতি অনেক বিন্যস্ত অবস্থায় গড়ে উঠতে দেখা যায়। আবার বাংলাদেশের যে গ্রামীণ সেটেলমেন্টটা আছে সেটা অপরিকল্পিত এবং বিক্ষিপ্তভাবে গড়ে উঠেছে। শহরে যেমন রাজুকের প্ল্যান পাস লাগে, গ্রামে সেগুলো লাগে না। এই কারণে দেখা যায় অপরিকল্পিতভাবে সেটেলমেন্ট গুলো গড়ে উঠেছে। কোথাও দেখা যায় সেটেলমেন্ট নাই, আবার কোথাও অনেক বেশি ঘন সন্নিবেশিত হয়ে এলোমেলো ভাবে সেটেলমেন্ট গড়ে ওঠে। আবার গ্রামের লোকজন যেহেতু কৃষক, অশিক্ষিত, সেই কারণে দেখা যায় বসতিগুলো ওরকম পরিকল্পিতভাবে গড়ে ওঠার সুযোগ কম। আবার গ্রামে যেহেতু তোমার দরিদ্র কৃষক, এদের প্রাকৃতিক যে প্রতিকূলতার অনেক সময় এই যে প্রবলেম গুলো হয় সেটেলমেন্টের, এগুলো তাদেরকে ফেস করতে হয়। আবার গ্রামের যেহেতু ওরা দরিদ্র, তাহলে গ্রামের সেটেলমেন্ট গুলো সাধারণত নিম্নমানের,
কাঁচা ঘরবাড়ি দেখা যায়। আবার সেটেলমেন্টে সাধারণত নির্ভর করে যে এলাকা সেটেলমেন্ট গড়ে উঠছে তার যে তোমার সেখানে প্রাপ্য যে উপাদানগুলো বসতবাড়ি তৈরি করা সেগুলোর উপর। যেখানে প্রচুর বাঁশ পাওয়া যায়, বেত পাওয়া যায়, দেখা যায় এগুলোর উপর ডিপেন্ড করে ঘরবাড়ি গড়ে ওঠে। যেখানে শন পাওয়া যায় বেশি, শনের ঘর দেখা যায়। যেখানে গোলপাতা পাওয়া যায় সেখানে গোলপাতার ঘর দেখা যায়। আবার যেখানে কাঠ পাওয়া যায় বেশি, কাঠের ঘর, এই ধরনের টিনের ঘর, এগুলো হচ্ছে গ্রামের যে সেটেলমেন্ট গুলো এগুলোর উপর ডিপেন্ড করে সেটেলমেন্ট গুলো গড়ে ওঠে। কোথাও কোথাও সেমি পাকা টিনের ঘরও দেখা যায়, তবে পরিমাণে কম। বাংলাদেশ যেহেতু দরিদ্র কৃষকের দেশ, সেই কারণে দেখা যায় যে শিক্ষার সুযোগ নাই। এই কারণে বেশিরভাগ জনসংখ্যা সেখানে অশিক্ষিত থাকে। আবার বাংলাদেশের মানুষ অনেকটা কি তোমার ধর্মীয় কুসংস্কারে বিশ্বাস করে। সেই কারণে দেখা যায় যে ধর্মীয় উপাসনালয়ের আশেপাশেই সেটেলমেন্ট গুলো গড়ে ওঠে। আবার বিশুদ্ধ পানি বা জলের অভাব থাকায় যেখানে পুকুর আছে, যেখানে কূপ আছে, যেখানে ডিপ টিউবওয়েল আছে, তার আশেপাশে বাংলাদেশের সেটেলমেন্ট গুলো গড়ে উঠে থাকে। তাহলে তোমাদের যদি কোশ্চেন করা হয় যে বাংলাদেশের আহ গ্রামীণ বসতির বৈশিষ্ট্যগুলো লিখো, এই বৈশিষ্ট্যগুলো তোমরা আলোচনা করবে। তাহলে তোমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটেলমেন্ট কি, সেটেলমেন্টের ক্লাসিফিকেশন, বাংলাদেশের গ্রামীণ সেটেলমেন্ট আলোচনা করো এবং বাংলাদেশের গ্রামীণ সেটেলমেন্টের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে পড়বে। আগামী ক্লাসে আমি তোমাদের এটার উপর একটা উদ্দীপক দিব। এই কোশ্চেনটা পড়ে ফেললে উদ্দীপকে তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? আর উদ্দীপকটা কিন্তু তোমাদের দেওয়া আছে, উদ্দীপকটা দেওয়া আছে সাজেশনে, পেয়েছো নিশ্চয়ই লাস্ট উদ্দীপকটা। ঠিক আছে? তো উদ্দীপকটা সলভ করে আগামী ক্লাসে আমাকে তোমরা আমার ইমেল অ্যাড্রেসে সেন্ড করে দেবে। তো কোশ্চেনগুলো একটু আলোচনা করব। মিস কত নাম্বার উদ্দীপক? লাস্ট 10 নাম্বারটা। এই কোশ্চেনটা পড়বে, এই কোশ্চেনটা পড়লেই ওগুলো অ্যান্সার হবে। মিস আপনি যে সাজেশন দিয়েছেন ওখান থেকে 10 নম্বরের উদ্দীপক। 10 নম্বর উদ্দীপক। আমি কিছু কোশ্চেন তোমাদের একটু আলোচনা করে দিই, মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করো। তোমাদের প্রথম একটা উদ্দীপক দেওয়া আছে, আমি একটু আলোচনা করে দিই। উদ্দীপকগুলো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে এবং এগুলো সলভ করবে। ঠিক আছে? এগুলো পরীক্ষার জন্য রেডি করবে। 10টা উদ্দীপকই তোমরা রেডি করবে। প্রথমে একটা উদ্দীপক একটু আলোচনায় আসছি। প্রাকৃতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা যা ভূ আলোড়ন ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করে। প্রাকৃতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা যা ভূ আলোড়ন ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করে। অনুরূপভাবে অন্য একটি শাখা সমুদ্র তলদেশের বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ ও সমুদ্র স্রোত নিয়ে আলোচনা করে। কথাটা তোমরা বুঝতে পারছো? উদ্দীপকটা কি বোঝা গেছে? উদ্দীপকটা সবাই একবার Yes, পড়ো miss. তো, একবার পড়ো উদ্দীপকটা সবাই। কি দেখা যাচ্ছে না উদ্দীপক? জি ম্যাম। একটু পড়ো, পড়ে দেখো ব্যাপারটা কি, এখানে উদ্দীপকে কি চেয়েছে। প্রাকৃতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা যা ভূ আলোড়ন ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করে। প্রাকৃতিক ভূগোলের অনেকগুলো শাখা আমরা আলোচনা করেছি আগেও। তো একটি শাখায় ভূ আলোড়ন ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করা হয়। অনুরূপভাবে অন্য একটি শাখা সমুদ্র তলদেশের বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ ও সমুদ্র স্রোত নিয়ে আলোচনা করে। তাহলে প্রাকৃতিক ভূগোলের কয়েকটা শাখা আছে, আমরা আগের ক্লাসে এগুলো ডিটেলসে পড়িয়েছি। তো এখানে দুটি শাখার কথা বলা আছে, একটি শাখায় ভূ আলোড়ন ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা। তাহলে প্রাকৃতিক ভূগোলের কোন শাখা এটা বলো তো? কে বলতে পারবে? কোন শাখায় ভূ আলোড়ন ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা হয়? প্রাকৃতিক ভূগোলের বেশ কয়েকটা শাখা আছে, এর মধ্যে এটা একটা শাখা।
কোন শাখা এটা? ভূমিরূপ বিদ্যা, মনে আছে? ভূমিরূপ বিদ্যা, এই শাখাটার নাম হচ্ছে ভূমিরূপ বিদ্যা বা জিওমর্ফোলজি। এখানে তোমার পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর আলোড়ন, ভূ আলোড়ন, নদীর সৃষ্টি, খনিজ সম্পদ, শিলার সৃষ্টি, এইসব বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করা হয়। এটাকে বলা হয় জিওমর্ফোলজি বা ভূমিরূপ বিদ্যা। অনুরূপভাবে অন্য একটি শাখা আছে যেটা সমুদ্র তলদেশের বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ ও সমুদ্র স্রোত নিয়ে আলোচনা করা হয়। এটা প্রাকৃতিক ভূগোলের কোন শাখা? পড়াশোনা হয় নাই? এতগুলো উদ্দীপক আগে আগে কেন দিলাম তোমাদের? পরীক্ষা কিন্তু দিতে হবে, আর পরীক্ষা খারাপ করবা তো টিসি পেয়ে যাবা। এটাকে, এই শাখাটা প্রাকৃতিক ভূগোলে এই শাখার নাম হচ্ছে তোমার ওসেনোগ্রাফি বা সমুদ্রবিদ্যা। তাহলে প্রাকৃতিক ভূগোলের দুইটা শাখা এখানে আলোচনা, একটা ভূমিরূপ বিদ্যা আর একটা হচ্ছে তোমার সমুদ্রবিদ্যা। এখন কোশ্চেন দেখো কি দেওয়া আছে, ভূমিরূপ বিদ্যা কি? এটা সংজ্ঞাটা তোমরা বই থেকে নিয়ে সুন্দর করে মুখস্থ করে নেবে। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ব্যাখ্যা করো। প্রাকৃতিক ভূগোলের যে প্রকৃতি আছে সেটাও আমরা ডিটেলস তোমাদের পড়িয়েছি, তোমাদের বইতে সুন্দরভাবে দেওয়া আছে, এই ব্যাখ্যাটা তোমরা শিখবে। উদ্দীপকের প্রথমে উল্লেখিত প্রাকৃতিক ভূগোলের শাখাটির গুরুত্ব ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রথমে যে শাখাটির কথা বলা হয়েছে সেই শাখাটি হচ্ছে জিওমর্ফোলজি বা ভূমিরূপ বিদ্যা। তো এই শাখার যে গুরুত্ব বইতে সুন্দরভাবে দেওয়া আছে। আমরা এই প্রাকৃতিক ভূগোলকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি, এর মধ্যে ভূমিরূপ বিদ্যা একটি শাখা। এই শাখার যে গুরুত্ব, কেন গুরুত্ব মানে কি, এই শাখাটা পড়াশোনা করলে, স্টাডি করলে আমরা কি জানতে পারি? আমরা এই পৃথিবীর ভূ আলোড়ন জানবো, পৃথিবীর ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে সেগুলো জানবো, আমরা শিলা খনিজ সম্পর্কে জানবো, আমরা পৃথিবীর উৎপত্তি নিয়ে জানবো, এরকম অনেক কিছু জানার আছে জিওমর্ফোলজি পাঠ করার মাধ্যমে। এগুলো, এই প্রকৃতিগুলো আমরা আলোচনায় আনবো। তারপর আসো উদ্দীপকে উল্লেখিত প্রথমে প্রাকৃতিক বিষয়টির গুরুত্ব, তাহলে এই গুরুত্বগুলো আমরা এখান থেকে জেনে নিব। তারপর উল্লেখিত প্রাকৃতিক ভূগোলের শাখাদ্বয়ের পার্থক্য বিশ্লেষণ করো। শাখাদ্বয়ের পার্থক্য মানে জিওমর্ফোলজিতে কি আলোচনা হয়, আর হচ্ছে দ্বিতীয় যে এখানে দুইটা শাখা, সমুদ্রবিদ্যার আলোচনার বিষয়বস্তু কি, দুইটার কি প্রয়োজন, এটা হচ্ছে পার্থক্য। বুঝে গেল? তোমরা কি বুঝতে পেরেছো? বোঝো নাই কেউ? এই ছেলেরা, তোমরা কি জি আছো ম্যাম, না? বুঝছি। তোমরা বই পড়তে হবে, বই না পড়লে শুধু আমার ক্লাসে তো তোমরা নিতে পারবা না। হ্যাঁ, বই ঠিক মতো পড়লে এই অ্যান্সার গুলো আগামী ক্লাসের হোমওয়ার্ক, আমার সাথে মঙ্গলবারে ক্লাস, এইটা তোমরা হোমওয়ার্ক করবে। আর আজকে যেটা ক্লাস নিলাম সেটা দুইটা কিন্তু হলো, ঠিক আছে? 10টার ভিতরে এর মধ্যে তোমাদের এগুলো শেষ করে নিতে হবে। এখানে দেখো একটা কোশ্চেন, উদ্দীপক একটা চিত্র দেওয়া আছে। কোথাকার চিত্র এটা বলো তো? এই চিত্রটা কোথাকার? ম্যাম এটা কোথাকার চিত্র? আমেরিকা? না ম্যাম, বাংলাদেশের। বাংলাদেশ বোঝা যায়? না ম্যাম, হয়তো এটা মানচিত্র, হ্যাঁ কিন্তু আপনি জিজ্ঞেস করতেন এটা কোথাকার চিত্র। হ্যাঁ, বাংলাদেশ। ওকে, থ্যাংক ইউ। এটা বাংলাদেশেরই মানচিত্র। এখন বাংলাদেশের মানচিত্র আমরা কিছু একটা তোমাদের দেখাতে চেষ্টা করেছি। কি দেখিয়েছি? আমরা যদি কোশ্চেন গুলো করি তাহলে আমরা বুঝে যাব। প্রথম কোশ্চেন হচ্ছে মালভূমি কি? মালভূমি কি সেটা আমরা জানবো যে মালভূমি, আমরা মালভূমি কি সেটা আমরা ক্লাসে পড়িয়েছি, মালভূমির ক্লাসিফিকেশন আমরা পড়েছি। মালভূমি হচ্ছে একটি উঁচু ভূমিরূপ যার চারপাশ খাড়া এবং উপরিভাগ সুবিস্তৃত সমভূমি, তাকে বলা হয় মালভূমি। তো এই মালভূমি কি এটা তোমরা সংজ্ঞা বই থেকে নেবে, এবং পাদদেশীয় মালভূমি বলতে কি বোঝায়। মালভূমির ক্লাসিফিকেশনও কিন্তু আমরা পড়েছি। তো পাদদেশীয় মালভূমি হলো পাহাড়ের পাদদেশে যখন পলি বালি কাদা এগুলো ডে বাই ডে জমা হয়ে হয়ে যখন মালভূমি সৃষ্টি হয় তখন তাকে বলা হয় পাদদেশীয় মালভূমি। যেমন বাংলাদেশে
কোনো মালভূমি আছে কি? বাংলাদেশে নাই। কিন্তু পাদদেশীয় মালভূমিটা হচ্ছে সেই মালভূমি যেটা তোমার পাহাড়ের পাদদেশে যখন মালভূমি তৈরি হয়। বিভিন্ন রকম আমরা মালভূমির ক্লাসিফিকেশন করেছি। এখানে পাদদেশীয় মালভূমিটা আমরা বই থেকেই সংজ্ঞাটা বের করে ব্যাখ্যা করব। বলা আছে পাদদেশীয় মালভূমি বলতে কি বোঝায়? তারপর আসো চিত্রে নির্দেশিত ক ও খ অঞ্চলের বর্ণনা দাও। দেখো ক এবং খ ক অঞ্চলে যেই আমরা ভূমিরূপটা দেখানোর চেষ্টা করেছি, ক অঞ্চল এটা ক। এখানে এখানে কোন ধরনের ভূমিরূপ আছে বলতো? কোন ধরনের ভূমিরূপ এটা? বাংলাদেশের ক্লাসিফিকেশন ভূমিরূপের উপর আমরা ক্লাস করেছি, বাংলাদেশের জিওগ্রাফির উপর ক্লাস করা হয়েছিল। এখানে দেখো ক একটা ভূমিরূপ আমরা দেখিয়েছি, খ একটা ভূমিরূপ দেখিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ক খ ভূমিরূপটা? জি ম্যাম। তো ক কোন অঞ্চলের ভূমিরূপ বলা যাবে? এগুলো তো ক্লাস নিয়েছি ম্যাম বাবা। পাহাড়ি অঞ্চলের ভূমিরূপ। পাহাড়ি না, বাংলাদেশের পাহাড় হলো এদিকটায়, এদিকটা বুঝতে পারছো? এদিক হলো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এটা এটা গ অঞ্চল। হ্যাঁ, এই গ অঞ্চলটা হচ্ছে তোমার পাহাড়ি অঞ্চল। আবার সিলেটের এই অঞ্চলটাও পাহাড়ি অঞ্চল। হ্যাঁ, টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল বলা হয় এই চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি এইসব অঞ্চলকে। আর সিলেটের যে পাহাড়গুলো আছে জয়ন্তা, খাসিয়া, গারো এসব পাহাড়ের অবশেষ অংশটুকুই এখানে সিলেট পাহাড়, এসব অঞ্চলে হচ্ছে তোমার পাহাড়িয়া অঞ্চলটা বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল, এই দুইটা অঞ্চল। এটা হলো গ অঞ্চল, আমরা পাহাড়ি অঞ্চল বুঝিয়েছি। আর তাছাড়া বাংলাদেশের প্লাস্টোসিনের সোপান আছে, চতর এলাকা। এটা মধুপুরের ঘর, এই যে খ অঞ্চলটা হলো মধুপুরের ঘর ও ভাওয়ালের ঘর। আর ক অঞ্চল হলো বরেন্দ্রভূমি। ঠিক আছে, প্লাস্টোসিনের সোপান হচ্ছে বরেন্দ্রভূমি, ক অঞ্চল হচ্ছে বরেন্দ্রভূমি। এটা সিলেট বিভাগে আছে, এটা বগুড়া আর তোমার দিনাজপুর এসব রাজশাহী এসব অঞ্চলের মাঝখানে, এসব ডিভিশনের জেলার মাঝখানে এই বরেন্দ্রভূমি। এটার আয়তন আছে ৯,৩২০ কিলো স্কয়ার কিলোমিটার। তারপর এখানে আছে তোমার ভাওয়ালের ঘর, মধুপুরের ঘর, এটা হচ্ছে আছে তোমার টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর এইসব এলাকা নিয়ে। ৪,১১৫ বর্গ কিলোমিটার হচ্ছে এর আয়তন। তাহলে এখানে এই অঞ্চলগুলো পত্র পতনশীল বনভূমি বা শাল বনগুলো গড়ে উঠেছে এই মধুপুরে ইয়েতে, আবার বরেন্দ্রভূমিতে। এখানে মৃত্তিকা লাল, কঙ্কর, কৃষিকাজের জন্য অনুপযোগী এই ধরনের। হ্যাঁ, তাহলে তোমরা এখানে বলা আছে চিত্রে নির্দেশিত ক ও খ অঞ্চলের বর্ণনা দাও। তাহলে তুমি বলতে হবে চিত্রে নির্দেশিত ক অঞ্চলটি হচ্ছে বরেন্দ্রভূমি। এটা কোথায় অবস্থান করছে, এর আয়তন কত, এর মৃত্তিকা কেমন, এখানে কৃষিকাজ হচ্ছে কি হচ্ছে না, এখানে কি ধরনের বনভূমি গড়ে উঠছে, এই ব্যাপারগুলো এখানে আলোচনায় আনতে হবে। আবার এখানে যে তোমার মধুপুরের ঘর, ভাওয়ালের ঘর খ অঞ্চল, এটা সম্পর্কে এর আয়তন কত, এর মৃত্তিকাটা কি ধরনের, এখানে কি ধরনের কৃষিকাজ হয়ে থাকে, এই ব্যাপারগুলো আমরা এখানে আলোচনায় আনবো। আবার এই যে এখানে গ অঞ্চল, তোমাদের এখানে দেখো যে সৃজনশীল কোশ্চেনটা গ অঞ্চল মানে ঘ ৪ নম্বরের কোশ্চেন হচ্ছে গ অঞ্চলের গুরুত্ব বর্ণনা করো। গ অঞ্চলের গুরুত্ব বর্ণনা করো, ব্যাপারটা একটু খেয়াল করো। গ অঞ্চলের গুরুত্ব মানে পাহাড়ি অঞ্চল, এখানে যে টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল এর গুরুত্ব। তাহলে টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল, এখানে কি কি পাহাড়গুলো আছে, এগুলো উত্তর দক্ষিণ লম্বভাবে ভঙ্গিল পর্বত উত্তর দক্ষিণ লম্বভাবে আছে। এখানে বিভিন্ন বনভূমি, চিরহরিৎ বনভূমি গড়ে উঠেছে। এখানে তোমার তেলসই, চাপালিশ, গর্জন, গামার, বাঁশ, বেত অনেক ধরনের উদ্ভিদ এখানে গড়ে উঠেছে, অনেক ধরনের প্রাণী আছে। হ্যাঁ, তো এই বনজ সম্পদ আছে। এই বনজ সম্পদ গুলো যেমন এখানে বাঁশ বেতের উপর ডিপেন্ড করে চন্দ্রকোনা পেপারস মিল গড়ে উঠেছে। আবার এখানে বিভিন্ন যে বনজ সম্পদ গুলো আছে এগুলো বিভিন্ন আসবাবপত্র তৈরিতে, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট তৈরিতে, এগুলো এই কাঠ গুলো আমাদের কাজে লাগছে। আবার এখানে বিভিন্ন বনজ সম্পদ আছে, বিভিন্ন পশু পাখি আছে, বন্য হস্তি আছে, বানর আছে, বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ আছে। এইসব
গুরুত্বটা বর্ণনা। তাহলে আমাদের এখানে 4টা কোশ্চেন আলোচনা হলো। একটা হচ্ছে জ্ঞানের কোশ্চেন, মালভূমি কি? এটা একটা সংজ্ঞা। পাদদেশীয় মালভূমি বলতে কি বুঝো? মানে পাদদেশীয় মালভূমিটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আলোচনা করবে। তারপর চিত্রে নির্দেশিত ক ও খ অঞ্চলের বর্ণনা। 2টা অঞ্চল আলাদাভাবে, ক অঞ্চল হচ্ছে বরেন্দ্রভূমি, এটার উপর তুমি আলোচনা করবে। খ অঞ্চল হচ্ছে মধুপুরগড়, ভাওয়ালের সেটার উপর আলোচনা করবে। তারপর হলো চিহ্নিত অঞ্চলের গুরুত্ব বর্ণনা করো, মানে টাশিয়ার যুগের বনভূমির গুরুত্বটা তোমরা আলোচনা করবে। তাহলে আমার আজকে আলোচনা এখানেই শেষ করলাম। তোমাদের 3টা সৃজনশীল কোশ্চেন তোমাদের আলোচনা হলো। এই 3টা কোশ্চেনই তোমরা শিখে আগামী তোমার মঙ্গলবারের ক্লাসের আগেই তোমরা আমার ইমেল নাম্বারে এই 3টা কোশ্চেনের অ্যান্সার সেন্ড করে দিবে। ঠিক আছে? আর 14 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হবে। তোমরা এক্সামে কিন্তু সবার পার্টিসিপেট করবে। যারা বন্ধুরা আসে না ক্লাসে তাদেরকেও আসতে বলবে। কারণ যদি পরীক্ষাগুলো তো আমাদের সিটি পরীক্ষার একটা সিস্টেম আছে আমাদের কলেজে। এখানে 50 নম্বরের পরীক্ষা হচ্ছে। যদি তোমরা যখন মিড টার্ম পরীক্ষা হবে এই 50 নম্বরে যে যত নাম্বার পাবে এই নাম্বারটা সেখানে যোগ হবে। যদি তোমরা মনে করো সেখানে 100 নম্বরের এক্সাম হলো, 100 নম্বরের সাপোজ ধরো তুমি 60 পেয়েছো, 60 তোমাকে 50 কনভার্ট করে তোমাকে 30 দেওয়া হবে। আর এইখানে যে 50 যে পাবে সেই 50 নাম্বারটা ওখানে যাবে। কেউ যদি পরীক্ষায় অ্যাবসেন্ট থাকো বা পরীক্ষা খারাপ করো, নাম্বারটা তোমাদের কম যাবে। ঠিক আছে? অ্যাবসেন্ট থাকলে তো 0 যাবে। তখন দেখা যাবে 30 পাওয়া মানে কি 100তে ফেল। তুমি কিন্তু ফেল হয়ে গেলে। এতে করে কি হবে? তোমাকে টিসি দেওয়ার ব্যবস্থা করা হবে। তো যেই কারণে তোমরা পরীক্ষায় অবশ্যই বাধ্যতামূলক, পরীক্ষা পার্টিসিপেট করাটা বাধ্যতামূলক। তোমরা অবশ্যই পার্টিসিপেট করবে। আর এমসিকিউ সিকিউ কোশ্চেন গুলো ভালো করে পড়ে নিবে। আজকে তোমরা তো বাসায় আছো, আজকে এই 3টা কোশ্চেন তোমরা সলভ করবে আজকে রাতে। করে আবার এখানে যখন হবে আমাকে একটা ফোন দিয়ে, ফোন নাম্বার তোমাদের আগে দেওয়া হয়েছিল, যাদের কাছে নাই তারা ফোন নাম্বারটা নাও, 016 7080 5416। এই নাম্বারে কথা বলে তোমরা যে সেন্ড করবে আমাকে বলবে যে আমি সেন্ড করেছি, আমি এটা দেখে দেবো। যদি কারোর কোনো ভুল থাকে সেটা সংশোধন করে দেবো। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে অবশ্যই আসবে। নতুন টপিকস এর উপর, পপুলেশনের উপর ক্লাস নেব আগামী ক্লাসে। তো আল্লাহ হাফেজ।